দর্শক, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। লাখ লাখ শহীদের আত্মত্যাগ ও সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরেও কাঙ্ক্ষিত সুফল পায়নি জনগণ। সবশেষ দীর্ঘ ১৬ বছর চেপে বসা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জনগণের কাঙ্ক্ষিত কতটা বিজয় অর্জিত হলো সেই প্রশ্ন এখন জনমনে। যদিও তফসিল ঘোষণার পর ভোটের ট্রেন্ড প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে, তাই আজ আমরা ভোটের ট্রেন্ডের শিরোনাম দিয়েছি ভোট বিজয়। আজ আপনাদের সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, আলোচনায় যাবার আগে দেখে নিতে চাই ভোটের মাঠে কি বললেন। মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা, তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগোপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরো কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। দেশের সবাইকে জোর গলায় বলতে হবে, আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। এদিকে সাভারে স্মৃতিসৌধে শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে কথা বলেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এই নির্বাচনে যুবক যুবা, তরুণ তরুণী, যারা প্রাপ্তবয়স্ক এবং যারা ভোটার দেশে বিদেশে, তাদের ভোট নিয়ে কেউ যেন কোনো ধরনের কারিগরি এবং সিনেমিনি খেলার চেষ্টা না করেন। ইনশাআল্লাহ জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে কোনো ষড়যন্ত্র থাকলে সব কিছু ভেসে যাবে। আগামী 25 ডিসেম্বর দেশে আসবেন, তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। এদিকে আজ সাভারে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কথা বলেছেন নির্বাচন নিয়ে। ফ্যাসিস্ট শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চাই স্থিতিশীলতা। আমরা যদি একতাবদ্ধ না থাকি, সেক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচন এই সরকার যতই চাক না কেন বা নির্বাচন কমিশন যতই আন্তরিক হোক না কেন, তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না। এক দল আরেক দলকে যেভাবে বিষোদাগার করছে, এইটা আসলে ইস্যুতে নিয়ে আসা দরকার। নির্বাচনী ম্যানিফেস্টোর সমালোচনা করা দরকার। দল আকারে এই সমালোচনাগুলো করলে যেটা হবে, দলগুলোর ভিতরে বিভেদ তৈরি হবে। আমরা চাই নির্বাচনের আগে এটা না হোক। ভোটের ট্রেনে নিচ্ছে একটা বিরতি। দর্শক, ফিরছি একটু পরে। দর্শক, আজ ভোটের ট্রেন আলোচনায় স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। আপনাকে স্বাগত এবং একই সঙ্গে বিজয় দিবসের শুভেচ্ছা। শুভেচ্ছা। 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন হলেও যে কাঙ্ক্ষিত সুফল যেমন জনগণ পায়নি, ঠিক একইভাবে 24-এর গণ অভ্যুত্থান বা 5 আগস্টের পরবর্তী প্রায় 1.5 বছর চলে গেল, সেখানেও কিন্তু জনগণ যে আকাঙ্ক্ষা ছিল সেটিও কিন্তু সেভাবে পূরণ হয়নি। আসলে এই আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই যে 53 বছর এবং এই 1.5 বছর? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে এখন টিভির যত দর্শক শ্রোতা আছেন সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমরা যদি স্বাধীনতা যুদ্ধের কথা বলি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সমগ্র ন্যারেটিভটা আসলে আওয়ামী লীগ সেট করে রেখেছিল এতদিন পর্যন্ত, টিল নাও। ফলে যেটা দেখা গেছে যে আপনি আওয়ামী লীগ ইজ ইকুয়াল টু মুক্তিযুদ্ধ হয়ে গেছে। সো বলে আপনি আওয়ামী লীগের সমালোচনা করলে আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা সমালোচনা করেছেন। আমরা 24 সালে এসে আমরা যেটা করেছি, এটাকে রিস্ট্রাকচারিং করার চেষ্টা করেছি। আওয়ামী লীগের কাছে কিন্তু বাংলাদেশের ফাউন্ডিং ফাদার শুধুমাত্র একজন,
তার কাছে জাতির পিতা জাতির জনক যাই বলেন সে একজনই, সে ছাড়া আর কেউ কিন্তু এখানে অস্তিত্বে নাই। তো মুক্তিযুদ্ধ মানে ফলে ধানমন্ডি 32-এ আঘাত করা মানেই হচ্ছে মুক্তিযুদ্ধকে আঘাত করা, অনেকে এইভাবে কিন্তু উপস্থাপন করেছে। আপনাদের মিডিয়াতে অনেকে এসে বলে ধরেন আওয়ামী লীগের কোনো এমপি ছিল গণহত্যার সাথে জড়িত, চুরি ডাকাতির সাথে জড়িত, কিন্তু সে একসময় মুক্তিযুদ্ধ করেছে। এখন তাকে যখন তার পরবর্তী চার্জেসগুলোর কারণে আমরা যখন তার পরবর্তী অ্যালিগেশনস কারণে আমরা যখন তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছি, তখন আমাদেরকে বারবার বলা হচ্ছে যে এটা মুক্তিযুদ্ধের উপর আঘাত। ফলে দেখুন ন্যারেটিভটা সেট করা হচ্ছে এরকম যে আঘাতটা আসছে মুক্তিযুদ্ধের উপর, আঘাতটা গণহত্যাকারীর উপর বা হচ্ছে গিয়ে চুরি করেছে, দুর্নীতি করেছে তার উপর আঘাত আসছে, তার উপর তাকে আইনের আওতায় আনা হচ্ছে, এই ধরনের ন্যারেটিভ কিন্তু যাচ্ছে না। ফলে আমরা সেখান থেকে রিস্ট্রাকচারিং করে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার কোনো একজন না, এখানে অসংখ্য লোকের একটা সম্মিলিত প্রয়াস ছিল এই বাংলাদেশ রাষ্ট্রটিকে গড়ার ক্ষেত্রে, এই ভূখণ্ডটিকে অর্জন করার ক্ষেত্রে। সেই ফাউন্ডিং ফাদার্সের নাম আমরা বলেছি। আমরা ভাসানীর নাম কিন্তু আওয়ামী লীগের সময় কিন্তু আমরা ওই সময় উচ্চারিত এরকম হতে দেখি নাই। আমরা যদি শেরে বাংলার কথা বলি তার নাম উচ্চারিত হতে দেখি নাই। সো আমরা প্রথম যে কাজটা আপনি যেটা বলেছেন যে গত 54 বছরে অনেক আশা আকাঙ্ক্ষা অর্জিত হয় নাই, 24-এর পরে হয় নাই, আমরা প্রথমে ন্যারেটিভটা আগে ভাঙার চেষ্টা করছি। অনেক কিছু অর্জিত না হলেও অ্যাটলিস্ট আগে ন্যারেটিভটা ভেঙে আমরা একটা জিনিস। এই ন্যারেটিভটা কি শেখ মুজিবুর রহমানকে বাদ দেওয়ার ন্যারেটিভ? মোটেও না। আপনি শেখ মুজিবুর রহমানকে কিভাবে মূল্যায়ন করতে হবে সেটা আমরা বলেছি। উনাকে 1971 সাল পূর্ব পর্যন্ত ওনার এক ধরনের চরিত্র ছিল, আর 71-এর পরে উনি আর একটা আলাদা চরিত্র ছিল। আপনি দুইটা চরিত্রের মাঝে যে একটা ফারাক রেখা আছে সেটাকে আপনি টানতে হবে। কিন্তু উনি যে মুক্তিযুদ্ধের সর্বশের বা উনিই সর্বকিছু করেছেন, উনিই জাতির পিতা, এই যে ন্যারেটিভটা, এটাকে আমরা ভাঙার চেষ্টা করেছি। এবং আমরা বলছি আপনি এখানে অনেকের নামই আপনি এখানে দেখতে পান না, যারা একদম মুক্তিযুদ্ধের সম্মুখ সারির নেতা ছিল। আমরা পরবর্তীতে দেখেছি যে জাসদ করার কারণে, সমাজতান্ত্রিক দল করার কারণে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে, নির্মম নির্যাতন চালানো হয়েছে। এভাবে সংসদে গিয়ে বলা হয়েছে যে কোথায় সিরাজ শিকদার। এই যে মানবাধিকার হরণ করার খেলা এবং তারপরে সেখানে একটা উচ্চ হুমকি দেওয়া। সো শেখ মুজিবুর রহমানকে দেখার যে দুইটা নজরিয়াত, এটাকে আলাদা আলাদা করে দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা 24-এর ক্ষেত্রে বলেছেন, 24-এর অভ্যুত্থানের পরে আমরা এখন একটা বিশাল যুগ সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি। কিন্তু এখনো আমরা এখানে দেখছি কি, আওয়ামী লীগ, আমরা দেখলাম যে শরীফ ওসমান বিন হাদির উপর যে একটা গুলিবিদ্ধের একটা ঘটনা ঘটেছে, এবং আমরা সন্দেহভাজন হিসেবে যাদেরকে অনেকগুলো আলামত দেখে চিহ্নিত করেছি তারা কিন্তু ছাত্রলীগের সাথে জড়িত, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এবং আওয়ামী লীগের যতগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আছে তারা কিন্তু এই ঘটনাটাকে অনেক বেশি তারা উচ্ছ্বসিত, তারা সেলিব্রেট করছে। ওয়াই? আমি আপনার টকশোতে আজকে একটা কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের ধর্মতত্ত্ব, আওয়ামী লীগের থিওলজিটা আমাদের বুঝতে হবে তাদের ফ্যাসিজমটাকে বোঝার জন্য। আওয়ামী লীগ 1971 সালে মুক্তিযুদ্ধটাকে এখন আবার 2024-এ এসে ওইভাবে দেখতে চায়। 2024-এর 5ই আগস্টের পরে তারা বাংলাদেশকে কল্পনা করে 1971 সালের মতো করে। কিরকম? 1971 সালে বাংলাদেশে যখন পাকিস্তান হানাদার বাহিনী আক্রমণ করলো, এখানকার রাজাকার যারা ছিল তারাও যখন বাংলাদেশের মানুষের উপর চিনিয়ে দিচ্ছিল, তাদেরকে আক্রমণ করছিল, তখন আওয়ামী লীগ কী করলো? তারা হচ্ছে গিয়ে ভারতে আশ্রয় নিল, বাংলাদেশে অনেক লোকে ভারতে আশ্রয় নিল, তাদের অনেকে বেকার হোস্টেলে উঠলো। তারপর তারা কি করলো? সেখান থেকে তাদের রিগ্রুপ করলো, অর্গানাইজ করে তারা হচ্ছে আবার বাংলাদেশে প্রেরণ করলো। জি, আমরা শুনবো। আপনি দর্শক দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। সিফাত যেটা বলছিলেন, এবং একই সঙ্গে যদি যুক্ত করতে চাই 24 এবং 71-ও যদি আমি বলি যে মানুষের আকাঙ্ক্ষা ছিল অর্থনৈতিক মুক্তি এবং ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, সেইগুলো আসলে কতটা প্রতিষ্ঠিত হলো 24 পরবর্তী সময়? আচ্ছা, একটা হচ্ছে আপনি যেটা বলেন অর্থনৈতিক মুক্তির প্রশ্নটা, পুরো আন্দোলনটাই তো ছিল আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ কোটা ব্যবস্থায় যে বৈষম্য, চাকরিতে যে বৈষম্য, সেটার বিরুদ্ধে আন্দোলন। ফলে সেখানে একটা অর্থনৈতিক প্রস্তাবনা অবশ্যই হাজির ছিল এক। আর যেটা আপনি বলেছেন যে গণতন্ত্র, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করেছে, আমি এখন হয়তো অনেকে বুঝতে পারছে না, বাট পরবর্তী যে গভর্নমেন্ট আসবে সেই সময় হয়তো নিশ্চয়ই বুঝতে পারবে যে এই সময়টা যদিও এসব অসংখ্য ল্যাকিংস আছে, অসংখ্য ঘাটতি আছে, অভাব আছে, কিন্তু তারপরেও অসংখ্য শর্টকামিংস থাকা সত্ত্বেও এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরিমাণ গণতান্ত্রিক চর্চা হয়েছে, আমি বিশেষত আমাদের বিরোধী দলীয় যে অর্থাৎ অনেকগুলো যে রাজনৈতিক দল আছে তাদের মাঝে কিন্তু এক ধরনের সুসম্পর্ক আছে, গণতান্ত্রিক আচরণ আছে, গণতান্ত্রিক একটা স্টেজ তারা শেয়ার করতে পারে। এবং এই স্টেজ শেয়ারিংটা আগামী সরকারের সময় থাকবে কিনা সেই বিষয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ এবং সংশয়ের অবকাশ রয়েছে। ফলে এখন যদি অনেকে বলতে চাচ্ছেন যে এখানে মানবাধিকার হরণ হয়ে যাচ্ছে, লুণ্ঠিত হচ্ছে, এইগুলো এই সব ন্যারেটিভটা জাস্ট দিল্লি থেকে যে সকল ন্যারেটিভ পুশ করা হচ্ছে সেখানকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, সেটাই বলে আমি মনে করছি আর কি। আমাদের মোটা দাগে আমাদের অসংখ্য শর্টকামিংস আছে, আমি বলবো না যে একেবারেই শর্টকামিংস নাই, আছে, বাট এত সত্ত্বেও
এইটা আমি বলবো যে এই সময়টা গণতান্ত্রিক চর্চার অনেক বড় একটা সুযোগ বাংলাদেশের জন্য হাজির করেছিল। জি, নিশ্চয়ই আমরা আরও শুনবো। দর্শক, নিচ্ছি ভোটের ট্রেনে একটা বিরতি, ফিরছি একটু পরে। দর্শক, ভোটের ট্রেনে আজ আলোচনা স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব সালিউদ্দিন সিফাত। সিফাত, আমরা আলাপ করছিলাম মানুষের আকাঙ্ক্ষা নিয়ে। তো সেক্ষেত্রে এই 24 পরবর্তী সময়ে 1.5 বছরে ছাত্রদের প্রতি কিন্তু সাধারণ মানুষের একটা অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। সেই আকাঙ্ক্ষাটা কি ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে কিনা, এবং এর সঙ্গে এনসিপি রাজনীতিতে কি আসলে, এখানে একবার বিএনপির বিরুদ্ধে একবার জামাতের বিরুদ্ধে কথা বলছে, আসলে কি কোনো সমঝোতা না হওয়ার কারণে বিরোধের জায়গা থেকে এমনটি, নাকি আবার একই সঙ্গে এইটি কি এনসিপির নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি না? আচ্ছা, আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে ছাত্রদের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা ফিকে হয়ে যাচ্ছে কিনা। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা যে মানুষ আসলে অসংখ্য আশা আকাঙ্ক্ষার গাঁথুনি গেথে একটা বিশাল পাহাড় সম পরিমাণ আশা নিয়ে কিন্তু তারা ছাত্রদের দিকে তাকিয়ে আছে এখন পর্যন্ত। এখন খুব স্বাভাবিকভাবেই আপনি যখন এরকম একটা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যখন ভেঙে চুরে গেছে, আপনার যখন দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনী এই গণহত্যার সাথে জড়িত ছিল, সুতরাং তাকে পুনর্গঠনের প্রশ্ন আছে। নির্বাচন কমিশনটা ভোট চুরির সাথে জড়িত ছিল, সেটাকে পুনর্গঠনের প্রশ্ন আছে। অর্থাৎ রাষ্ট্রের অসংখ্য প্রতিষ্ঠান যখন ক্রিপলড অবস্থায় ছিল, ওই অবস্থায় আসলে ছাত্রদের যতটুকু করার সামর্থ্য ছিল তারা ততটুকু করেছে। কিন্তু যেহেতু মানুষের পাহাড় সময় আসলে আশাকাঙ্ক্ষা ছিল, ফলে স্বাভাবিকভাবে সেটা তারা আপ টু দ্য মার্ক যতটুকু করা যায় সেটা তারা করতে পারেনি। এটা আমি আপনার সাথে একমত। কিন্তু সেই আশাকাঙ্ক্ষা আসলে ফিকে হয়ে যায়নি, এবং ছাত্ররা যে এখনও ড্রাইভিং ফোর্স আকারে কাজ করছে। এখন পর্যন্ত আপনার যে কোনো সংস্কার ইস্যু বলেন, রাষ্ট্রটাকে চেঞ্জ করতে হবে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, এই পুনর্গঠনমূলক সংস্কারমূলক সকল কাজে আপনি ছাত্রদেরকে সামনে পাবেন। যার কারণেই মূলত আওয়ামী লীগ অন্য কাউকে টার্গেট না করলেও এখানকার তরুণদেরকে, অর্থাৎ তরুণদেরকেই কিন্তু টার্গেট করছে। শরীফ ওসমান বিন হাদি তার একটা দৃষ্টান্ত বলতে পারেন। একই সাথে আমরা এনসিপির নেতারা যখন গোপালগঞ্জে গিয়েছিল, আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর কিভাবে বর্বরচিত কায়দায় হামলা করা হয়েছে। ফলে আওয়ামী লীগ বেসিক্যালি, বাংলাদেশের মানুষ অবশ্যই বুঝতেছে আমরা সংস্কারপন্থী, তরুণরা সংস্কারপন্থী। আওয়ামী লীগ এই জিনিসটা বুঝে তারা যেটা করেছে, তারা জেনারেশনের উপর আঘাত করেছে। এই জেনারেশনের উপর আঘাত করে তারা মনে করেছে যে তারা আসলে এখানকার যে 24-এর যে অভ্যুত্থান সেটাকে তারা নস্যাৎ করে দিবে বা ভুলিয়ে দেবে, কিন্তু তারা একটা ভুল জায়গায় আঘাত করেছে। আপনি যখন কোনো রাজনৈতিক দলকে আঘাত করেন তখন আপনি ফেরত আসার সম্ভাবনা আপনার থাকতে পারে, কারণ রাজনৈতিক দল হয়তো 5 বছর পর ক্ষমতা থেকে চলে যেতে পারে, রাজনৈতিক দল হয়তো নিঃশেষ হয়ে যেতে পারে। কিন্তু আপনি যখন জেনারেশনকে আঘাত করেন, ওই জেনারেশনে কিন্তু শুধু আমি, সিফাত কিংবা আরেকজন হাদি, সে শুধুমাত্র তারা না, বরং জেনারেশন মানে একটা পুরো প্রজন্ম। সেটাকে যতক্ষণ না আপনি বোমা মেরে সমগ্র বাংলাদেশকে ধসিয়ে দিচ্ছেন, তার পর্যন্ত কিন্তু জেনারেশন ধ্বংস হবে না। জেনারেশন যতক্ষণ না ধ্বংস হচ্ছে, অর্থাৎ আগামী 30 বছর বলেন, আগামী 20 বছর বলেন, যতদিন পর্যন্ত তারা টিকে আছে ততদিন পর্যন্ত কিন্তু তারা আওয়ামী লীগের প্রতি তাদের যে ঘৃণা এবং এই গণহত্যাকারীদেরকে তারা যে রাজনীতিকে আনতে চায় না, প্রাসঙ্গিক করতে চায় না, সেই ঘৃণাটা বলবৎ থাকবে। আরেকটা প্রশ্ন আপনি করেছেন, সেটা শুনবো। দেখছেন ভোটের ট্রেন, এনসিপি পরস্পর বিরোধী রাজনীতি করছে বা দোষারোপের রাজনীতি করছে, কিন্তু আসলে দুর্নীতি বিরুদ্ধে যে স্ট্যান্ড নেওয়ার কথা সেটি কিন্তু খুব বেশি স্পষ্ট নয়। কি বলবেন? আচ্ছা, আরেকটি যে প্রশ্ন আপনি করেছেন, এটি কি আসলে সমঝোতার কারণে হয়েছে কিনা? আমরা বলবো যে আপনারা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক চিন্তা করবেন না। যখন আসলে নির্বাচনে কোনো ডামাডোলি ছিল না, যখন বাংলাদেশে আসলে সংস্কার কেন্দ্রিক রাজনীতিটা হচ্ছিল, তখনও কিন্তু এনসিপি তার নিজস্ব রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপরীতে অবস্থান গ্রহণ করেছে, কখনো জামাত ইসলামের বিরুদ্ধে তাদের একটা রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছে। ফলে এইটা নট রিলেটেড টু নির্বাচন, এখানে আসন সমঝোতা বা এই ধরনের কোনো ইস্যু না। তার নিজস্ব রাজনীতি তারা নির্মাণ করবে বলেছে। ধরেন আপনি জামাত ইসলামের সাথে এনসিপির কিছু জায়গায় তো অনেক ভালো অমিল রয়েছে মতামতে, যেমন আপনি মুক্তিযুদ্ধ প্রশ্নটাকে যদি আমি কেন্দ্র করি, আবার আপনার বিএনপির ক্ষেত্রে যদি বলেন, বিএনপির বিভিন্ন জায়গায় তৃণমূলে চাঁদাবাজির ইস্যুটাকে, কিংবা যেখানে আমরা তাদের নিজেদের অন্তর্কোন্দলে মানুষ হতাহত হচ্ছে, নিহত হচ্ছে, সেটা নিয়েও কিন্তু আমরা বেশ উচ্চকিত আছি, ভয়েসটা আমরা রেইজ করেছি। ফলে আমরা দুটো রাজনৈতিক দল না, শুধু আমরা গোটা সামগ্রিক ব্যবস্থা নিয়ে বলেছি, এবং সেটার সাথে নির্বাচনের কোনো কানেকশনস নাই। সেটার সাথে আমরা সংস্কারের আলাপটা, যার সাথে আমাদের সংস্কার কেন্দ্রিক রাজনীতির যতটুকু মিল থাকবে তার সাথে আমরা ততটুকুইভাবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং চালিয়ে যাবো। বাট মোটা দাগে বাংলাদেশপন্থী যতগুলো শক্তি আছে, বাংলাদেশপন্থী যতগুলো রাজনৈতিক দল আছে, তাদের সাথে আমাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং সবসময়ই থাকবে। জি, আপনি আপনার সবশেষ ছোট করে একটু জানতে চাই যে নির্বাচন যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, ভোটের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে, সবকিছু মিলিয়ে দিকে হাদির উপর হামলা, সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়, এই যে ভোট কি জনগণের বিজয় হবে কিনা আগামীর ফেব্রুয়ারিতে? ভোটে অবশ্যই জনগণেরই বিজয় হবে, কারণ এখন এখানে জনগণের শক্তিরাই কিন্তু বর্তমানে বাংলাদেশে মাঠে আছে। তবে নির্বাচন কমিশনকে তাদের এই ধরনের যে ধৃষ্টতাপূর্ণ তারা আচরণ, বিশেষত ওসমান হাদির উপর যে হামলাটা হলো, সেটাকে তারা খুবই হাস্যকরভাবে তারা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেটাকে তারা খুবই হাস্যকরভাবে বর্ণনা করেছে। এই ধরনের
মানে বুমার পলিটিক্স দিয়ে বা এই ধরনের বুমার অপিনিয়ন দিয়ে তারা আসলে আর চলতে পারবে না। তো সুতরাং নির্বাচন কমিশনকে জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে, অ্যাট দ্য সেম টাইম এই তরুণদের রাজনীতিটা বুঝতে হবে। আপনারা নির্বাচন কমিশন যদি এই তরুণদের রাজনীতি বুঝতে না পারেন তাহলে আপনারা অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। তো নির্বাচন কমিশনের প্রতি আমাদের এটাই বলার থাকবে যে আপনারা, আমরা এখনো মনে করছি, জনগণের কাছে এই প্রশ্নটা রেখে যাচ্ছি যে এই নির্বাচন কমিশনের অধীনে আসলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব কিনা, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে রেখে গেলাম এবং জনগণই হয়তো এটা ভালো উত্তর দিতে পারে। নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের ট্রেনে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। এবার যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। নাসিম শুভ, আমরা যে আলাপ করছি আজকে ভোট ও বিজয় নিয়ে, এই যে বিজয়ের দিনে আজকের রাজনীতিবিদরা কি বলছেন ভোট নিয়ে, যে জনগণের বিজয় আনতে তারা কতটা প্রস্তুত, বলবেন? হাসিব, আজকের বিজয়ের দিনে আপনাকেও প্রথমে বিজয়ের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীতে এবং আমার পাশে আজকে দুজন অতিথি রয়েছেন। একজন হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নোয়াখালী জেলা কমিটির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ওমর ফারুক টফি, অন্যজন হচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলার শুরা সদস্য অধ্যাপক বেলায়েত হোসেন। আমরা শুরুতেই ওমর ফারুক টফির কাছে আমরা জানতে চাইবো, এই যে বিজয়ের মাসে জাতীয় সংসদ নির্বাচনেরও তফসিল ঘোষণা করা হলো, তো নোয়াখালীতে আসলে আপনাদের নির্বাচনী প্রস্তুতি কেমন, পাশাপাশি বিজয় নিয়ে আপনারা কতটুকু আশাবাদী, এবং এই যে নির্বাচনে আপনাদের আসলে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, কেমন দেখছেন? আমাদেরকে যারা শুনছেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে আমাদের এই যে বিজয় দিবস, এই বিজয় দিবসে আমরা প্রত্যাশা করি যে দীর্ঘ 17 বছর গণতান্ত্রিক সংগ্রামে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা যারা 24-এর গণ আন্দোলনের অংশীজন ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা অপর 24-এর গণ আন্দোলনের যেসব অংশীদার রাজনৈতিক শক্তিগুলো আজকে একটা উৎসব মুখর পরিবেশে এই বিজয়ের 71 এবং 24-এর যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় বাংলাদেশ বহু প্রতীক্ষিত এই জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সেই তফসিল মোতাবেক আমাদের রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রাক প্রস্তুতি আমরা শুরু করেছি। রাজনৈতিক নেতাকর্মীরা ইতিমধ্যেই মানুষের কাছে ভোটের বার্তা নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা শঙ্কিত হয়েছি যে বাংলাদেশে কিছু ঘটনা ঘটছে, বিশেষ করে বিএনপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদুল্লাহ সাহেব এবং সম্প্রতি ইনকিলাব মঞ্চের হাদির উপর যে হামলা হয়েছে, সেটা এই গণতান্ত্রিক অভিযাত্রায় আমাদেরকে শঙ্কিত করেছে। একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার এই প্রতিবন্ধকতা দূর করে মানুষের মাঝে আস্থার যে সংকট তৈরি হয়েছে সেটা দূর করে মানুষকে আশান্বিত করবে। এবং আমরা আশা করি আমরা যারা দীর্ঘ 17 বছর গণতান্ত্রিক সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছি, আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ, যে বাংলাদেশে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সে জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর এবং প্রত্যাশিত। ধন্যবাদ। আমরা এবার যাব বাংলাদেশ জামায়াত ইসলামী, যিনি নোয়াখালী জেলার শুরা কমিটির সদস্য অধ্যক্ষ বেলায়েত, আপনার কাছে। আসলে আপনি বলবেন যে একই প্রশ্ন আপনার কাছে, আপনাদের কেমন প্রত্যাশা, কেমন শঙ্কার বিষয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদেরকে যারা শুনছেন তাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই বিজয় ছিল দীর্ঘ প্রতীক্ষিত, এর জন্য আমাদের অসংখ্য জীবন দিতে হয়েছে। যারা এই স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করছেন তাদেরকে দেশ এবং জাতির কল্যাণে সম্পৃক্ত করার জন্য
আহ্বান জানাচ্ছি এবং দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নির্বাচন ছিল আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। আমরা দীর্ঘদিন শিডিউল ঘোষণা করার জন্য বারবার আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। ইতিমধ্যে আমাদের প্রত্যাশার সেই শিডিউল ঘোষণা করা হয়েছে। আমরা মাঠে ময়দানে যার যার অবস্থান থেকে আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমরা জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত প্রতিশ্রুতি পাচ্ছি এবং আমরা আশা করছি যে দীর্ঘ 17 বছরের প্রতীক্ষিত যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, মানুষের চাওয়া পাওয়া প্রতীক্ষার পূরণ হবে, সেজন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কিন্তু এরই মধ্যে আমরা জুলাই যোদ্ধা উপরে যে হামলা হলো, এখন পর্যন্ত কোনো হামলাকারী গ্রেপ্তার হয় নাই, এটা আমাদের আশঙ্কা। এবং আমরা ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম দুজনের কাছে যে নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা যেমন রয়েছে তেমনি তাদের আশঙ্কাও রয়েছে। তো এই আশঙ্কা দূর করে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আসিফ, এই ছিল আসলে ভোটের ট্রেনের আজকে যে নোয়াখালী থেকে আমার কাছে সব শেষ। জি নাসিম শুভ, আপনাকে ধন্যবাদ। আমরাও আশা করি এই সকল আশঙ্কা কেটে যাবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, আজ আলাপ করছিলাম ভোট ও বিজয় নিয়ে। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে।